তো আমাদের আজকের যে টপিকগুলো সেগুলো হচ্ছে মেথডোলজি টপিক। তো এখানে নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড আছে, নিউমেরিক্যাল প্রোগ্রেশন আছে আর নিউমেরিক্যাল সিরিজ আছে, এই তিনটা জিনিস। তো এই টপিকগুলো এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা টপিকের সাথে কানেক্টেড। বাস্তব সংখ্যায় আমরা যা যা করেছিলাম, যারা এখনো করেন নাই তারা সামনে করবেন। তো বাস্তব সংখ্যার টপিক যারা করেছেন তারা এর মধ্যে অনেক কিছু পেয়েছেন, আবার যারা ধারা করেছেন তারা এর মধ্যে অনেক কিছু পেয়েছেন। বাকি যেগুলো আছে, যেগুলো আমরা এই কোনো জায়গাতেই করি নাই, সেগুলো আজকে আমরা করবো, বা কোনো জায়গাতে করবো না সেগুলো আজকে আমরা করবো। আর যারা বাস্তব সংখ্যার ক্লাস এখন করেন নাই বা ধারা ক্লাস করেন নাই, তারা হচ্ছে বাস্তব সংখ্যার ধারা ক্লাস সামনে পাবেন। তো এখন দেখেন আজকে আমাদের এই টপিকটা পড়ার জন্য, যেহেতু এটা মেথডোলজি টপিক, তো মূলত এই টপিকটা থেকে হচ্ছে এমনিতে সব ধরনের চাকরি পরীক্ষা, এটা হচ্ছে একবার কমন একটা টপিক, সব ধরনের চাকরি পরীক্ষায় ধারা থেকে প্রশ্ন আসে। একটা ধারা থাকে, সেখান থেকে আপনার বলে যে ধারার পরবর্তী পদ কোনটা, এটা সবাই আপনারা চিনেন। ধরেন আমি লিখলাম 2 4 6 8, এভাবে করে দেয়া থাকে, বলে হচ্ছে ধারার পরবর্তী পদ কত। তো আজকে আমরা চেষ্টা করব এই ধরনের যত প্যাটার্ন আছে সবগুলো প্যাটার্ন আমরা দেখব। যদি প্যাটার্ন গুলো জানা থাকে তাহলে আপনি পরীক্ষার হলে বের করতে পারবেন, কিন্তু প্যাটার্ন জানা না থাকলে তাহলে হচ্ছে অসুবিধা। তো যদি বলা হয় ধারার পরবর্তী পদ কত, তাহলে আমরা দেখব যে হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে, পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে, বা হচ্ছে এই ধারাটার মধ্যে কি ধরনের প্যাটার্ন আছে সেটা খুঁজে বের করতে হবে। যদি আপনি প্যাটার্নটা বের করতে পারেন তাহলে কিন্তু আপনি ইজিলি বের করতে পারবেন পরের পদ কোনটা। অথবা বলতে পারে ধারার ষষ্ঠ পদ কত বা ধারার পঞ্চম পদ কত। অথবা এরকম হতে পারে যে একটা ধারার মাঝখানে একটা পদ না দিয়ে বলতে পারে যে এইখানে ধারার কোন পদ বসবে। আবার এরকম হতে পারে একটা ধারা দেওয়া আছে, বলতে পারে ধারাটিতে কোন পদটা ভুল আছে বা ধারার মধ্যে ভুল আছে কোন পদটা, সেটা বের করতে হবে। আমি শুরু থেকে আবার বলছি, এরকম একটা ধারা দিয়ে বলবে ধারার পরবর্তী পদ কত, বলতে পারে ধারাটি ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ কত। তারপর হচ্ছে ধারার যেকোনো একটা পদ মিস করে দিয়ে বলতে পারি মিসিং পদটা কত, যেটা দেওয়া হয় নাই। বাংলায় বলবে লুপ্ত পদ কত, লুপ্ত মানে যেটা হারিয়ে গেছে, যে পদটা নাই, লুপ্ত পদ কত। অথবা বলতে পারে যে ধারার মধ্যে কোন পদটা ভুল আছে, আপনাকে ভুলটা করে খেয়াল করেন। তাহলে দেখবেন পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে সবগুলো হচ্ছে এই প্যাটার্ন গুলোর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। ধরুন আজকে সবগুলো প্যাটার্ন, এরকম 8টা 10টা 12টা প্যাটার্ন আছে, সবগুলো আমরা সিরিয়ালি দেখব। তো দেখেন, একটা প্যাটার্ন হচ্ছে এরকম, আমরা নরমালি জানি যে সংখ্যা হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, এই সবগুলো জিনিস এখানে কাজে লাগবে। তো কোন একটা ধারা এরকম হতে পারে, জোড় সংখ্যার ধারা হতে পারে। জোড় সংখ্যার ধারা হতে পারে, যেমন ধরেন আমি লিখলাম 2 4 6 8 10। এখন যদি বলে ধারার পরবর্তী পদ কত, তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা জোড় সংখ্যার ধারা। তো তার মানে জোড় সংখ্যার ধারার পরবর্তী পদ আমরা বের করতে পারবো। তারপর যদি বলে বিজোড় সংখ্যার ধারা, বিজোড়, বিজোড় সংখ্যা কেমন হবে, 1 3 5 7 9 এরকম করে। এখন এটা কিন্তু এরকম ম্যান্ডেটরি না যে এটা 2 থেকে শুরু হবে, এটা আপনার শুরু করতে পারে 6 থেকে। আপনারা বলতে পারেন 6 8 10, এরকম করে বলতে পারে ধারার পঞ্চম পদ কত। তো এটা হচ্ছে তৃতীয় পদ, এরপর এটা চতুর্থ পদ, এরপর হচ্ছে পঞ্চম পদ। আবার বিজোড় সংখ্যা সেম এরকম ভাবে মাঝখান থেকে শুরু করতে পারে, 9, তারপর হচ্ছে 11, তারপর 13, এভাবে করে শুরু করতে পারে। তো সবগুলোর জন্য, যে কোনো ধারার জন্য আমরা প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পার্থক্যটা কত, পাশাপাশি দুইটা পদের পার্থক্য কত। যেমন এখানে 2 আর 4 আছে, আমরা যদি পার্থক্য দেখি তাহলে দেখব যে এখানে পার্থক্য হচ্ছে 2। 4 থেকে 2 বাদ দিলে 2 আসে। আবার 6 থেকে 4 বাদ দিলে 2 আসে। 8 থেকে 6 বাদ দিলে 2 আসে। 10 থেকে 8 বাদ দিলে 2 আসে। তার মানে পরের যে সংখ্যাটা আসবে তার সাথে 10 এর পার্থক্য 2 হবে। তো আমরা যদি এই 10 এর সাথে 2 যোগ করি পাবো হচ্ছে 12, তার মানে পরের পদটা হচ্ছে 12। এটা হচ্ছে একটা ওয়ে। কি বললাম আমি, যে এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 আসে। আবার আমি বলতে পারি যে 2 এর সাথে 2 যোগ করলে 4 আসে, 4 এর সাথে 2 যোগ করলে 6 আসে, 6 এর সাথে 2 যোগ করলে 8 আসে। অচেনা মনে হতে পারে, ক্লাসে থাকতে পারতেন তাহলে খুব সমস্যা হতো না। আচ্ছা, আমার ল্যাপটপ চলে আসে, দেখতে অবস্থা।
আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে গেছে। যেটা বলছিলাম যে মৌলিক সংখ্যার ধারা থাকতে পারে, তো মৌলিক সংখ্যার সমস্যাটা যদি ধারাটা এরকম ভাবে শুরু থেকে থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু নরমালি যেটা হয় সেটা হচ্ছে মৌলিক সংখ্যার ধারাটা মাঝখান থেকে দেওয়া থাকে। তো মাঝখান থেকে দেয়া থাকলে খুঁজে বের করা একটু টাফ। যেমন ধরেন আপনাকে বলল যে ১৭ হ্যাঁ ১৯ ১৭ ১৯ তারপরে মৌলিক সংখ্যা কোনটা? ২৩ তারপরে মৌলিক সংখ্যা কোনটা? ২৯। এখন দেখেন এখানে কিন্তু পার্থক্যটা সবসময় একরকম না। যেমন এখানে পার্থক্য হচ্ছে ২, এখানে পার্থক্য ৪, এখানে হচ্ছে ৬। হ্যাঁ, এরকম করে পার্থক্যটা সবসময় একরকম না। তো তারপর হচ্ছে পার্থক্য কখনো ১০-১২ হয়ে যেতে পারে। মানে যেকোনো সময় যেকোনো ধরনের পার্থক্য আসতে পারে। তো এই যে আপনার পার্থক্যটা বিভিন্ন রকম হয়। এরকম পার্থক্য যদি বিভিন্ন রকম হয় তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না পার্থক্য দেখে। তখন আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে মৌলিক সংখ্যার ধারা। তখন আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে মৌলিক সংখ্যার ধারা। তাহলে এখানে আ মৌলিক সংখ্যার ধারাটা আমরা হচ্ছে একটু খেয়াল করব, পরীক্ষায় যখন প্রশ্ন দিবে তখন বুঝতে হবে যে এটা মৌলিক যৌগিক সংখ্যা কোনগুলা? মৌলিক বাদে, মৌলিক বাদে আর এক বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক বাদে আর এক বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো শুরু হয় কোথা থেকে? ৪ থেকে শুরু হয়। এক তো মৌলিকও না যৌগিকও না। তাহলে ৪ থেকে শুরু হয় ৪, ৬, তারপর হচ্ছে ৮, তারপর হচ্ছে ৯, তারপর হচ্ছে ১০, তারপর হচ্ছে ১২ এইভাবে করে চলতে থাকবে। অর্থাৎ মৌলিক বাদ দিলে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এরপর কি হবে? এরপর হবে স্বাভাবিক সংখ্যার বর্গ বা আমরা ডিরেক্ট লিখি বর্গ। তো স্বাভাবিক সংখ্যার বর্গ যেগুলো আছে, স্বাভাবিক সংখ্যার বর্গ। তো বর্গ মানে হচ্ছে এরকম আসবে যেগুলোকে আমরা বলি বর্গ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার বর্গ কোনগুলো হবে? স্বাভাবিক সংখ্যার বর্গ হবে যদি আমরা 1 কে স্কয়ার করি, 2 কে যদি স্কয়ার করি, 3 কে যদি স্কয়ার করি, এরকম করে যদি স্কয়ার করতে থাকি তাহলে আমরা পাবো স্বাভাবিক সংখ্যার বর্গ। এরকম হতে পারে 1 কে স্কয়ার করলে পাবো আমরা 1, 2 কে স্কয়ার করলে পাবো আমরা 4, 3 কে স্কয়ার করলে পাবো আমরা 9। তারপর কি আসবে? যদি আমরা হচ্ছে 4 কে স্কয়ার করি তাহলে 16, 5 কে স্কয়ার করলে 25, 6 কে করলে হচ্ছে 34। এইভাবে করে আপনার হচ্ছে চলতে থাকবে। অর্থাৎ স্বাভাবিক যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা স্কয়ার করতে থাকি ১, ২, ৩, ৪, ৫, ৬ তাহলে এরকম করে একটা ধারা হতে পারে। তারপর হচ্ছে আপনার হতে পারে জোড় সংখ্যার বর্গ বা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনটা আগে দেখে নিই। হতে পারে স্বাভাবিক সংখ্যার ঘন। ঘন মানে হচ্ছে আমি যদি 1 কে কিউব করি তাহলে 1, 2 কে কিউব করলে আসে 8, 3 কে কিউব করলে হয় 27, 4 কে কিউব করলে হয় 64, 5 কে কিউব করলে হয় 125, 6 কে কিউব করলে হয় 216, 7 কে কিউব করলে হয় 343। অর্থাৎ এখানে আমরা যদি কোনো একটা স্বাভাবিক সংখ্যার ধারাকে ঘন করি তাহলে আমরা কি পাবো? 1 কে কিউব করলে পাবো 1, 2 কে কিউব করলে আসবে 8, তারপর হচ্ছে 27, 64, 125, 216, 343। আমরা মূলত এখানে কি করলাম? আমরা হচ্ছে এই স্বাভাবিক সংখ্যাটাকে একবার বর্গ করলাম, একবার ঘন করলাম। তাহলে এটা একটা ধারা হতে পারে। এখান থেকে আপনার যেকোনো একটা পদ মিসিং থাকতে পারে। এরপর হতে পারে এরকম জোড় সংখ্যার বর্গ। হতে পারে জোড় সংখ্যার বর্গ, হতে পারে জোড় সংখ্যার ঘন। তো জোড় সংখ্যার বর্গ কোনগুলো হবে আর জোড় সংখ্যার ঘন কোনগুলো হবে? যেগুলো জোড় ছিল সেগুলোকে আমরা বর্গ করে দিব। এখানে বর্গ করলে ২ কে বর্গ করলে আসে ৪। জোড় সংখ্যা শুরু হয় ২ থেকে। ২ স্কয়ার করলে হয় ৪। তারপর হচ্ছে ৪ কে স্কয়ার করলে হয় ১৬, ৫ তো বর্গের জোড় সংখ্যার মধ্যে নাই। তারপর হচ্ছে ৬ স্কয়ার করলে হয় ৩৬, ৮ কে স্কয়ার করলে হয় ৬৪, ১০ কে স্কয়ার করলে হয় ১০০, ১২ কে স্কয়ার করলে ১৪৪, এভাবে করে চলতে থাকবে। অর্থাৎ যতগুলো জোড় সংখ্যা আছে সেগুলোকে আমরা স্কয়ার করব, করলে হচ্ছে পাওয়া যাবে জোড় সংখ্যার বর্গ। তারপরে আসবে জোড় সংখ্যার ঘন। ঘনটা কিরকম হবে? মানে বিজোড় সংখ্যার ঘন। বিজোড় সংখ্যার ঘন হচ্ছে ১ থেকে শুরু। 1 কে কিউব করলে হবে 1, 3 কে কিউব করলে হবে 27, তারপর হচ্ছে 5 কে কিউব করলে কত হবে? 125, তারপর হচ্ছে 7 কে কিউব করলে হবে 343, তারপর হচ্ছে 9 কে কিউব করলে কত আসবে? 529। মানে এইভাবে করে চলতে থাকবে। অর্থাৎ আপনার এখান থেকে মাঝখান থেকে শুরু হতে পারে ১২৫ থেকে যদি শুরু হয়, হ্যাঁ? বা যদি ২৭ থেকে যদি শুরু হয় বা এখানে যদি ৩৬ থেকে শুরু হয় আপনাকে দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ বা হচ্ছে জোড় সংখ্যার বর্গ বা বিজোড় সংখ্যার বর্গ। এখন আপনি বলবেন যে আমি বুঝবো কিভাবে পরীক্ষায় এত কিছু? আপনি তো এখন জেনে গেলেন। আপনি তো জানছেন যে এরকম প্রশ্ন স্যার হতে পারে। স্যার বোর্ডের সব লেখা কিন্তু স্যার ঘোলা হয়ে যাচ্ছে আর বারবার চলে যাচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে।
আচ্ছা আপু, মানে আর কারো কি সমস্যা হচ্ছে? জি স্যার, আজকের লেখা বারবার চলে যাচ্ছে, মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়েট করি, দেখি নেট যদি একটু স্বাভাবিক হয় তাহলে আমরা, আপনারা যদি দেখতে পান, এখন কি দেখতে পাচ্ছেন? আমি আমার ল্যাপটপে দেখছি, যে স্যার ল্যাপটপে এখন দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর পর লেখাটা ছেড়ে দিচ্ছে আর আম, চলেও যাচ্ছে স্যার, ভিডিওটা বারবার চলেও যাচ্ছে। আর স্যার আপনি কথা বলতেছেন, সাউন্ডটা ঠিক আছে, কিন্তু সাউন্ড আর ভিডিও আপনার সাথে যাচ্ছে না স্যার, মানে আগে আপনি পরে হচ্ছে। আটকে হয়ে যাচ্ছে না, ওই যে ল্যাগ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। মানে আচ্ছা একটু ওয়েট করি, আমরা দেখি কি অবস্থা হয়, যদি স্টেবল হয় নেট তাহলে আমরা আবার শুরু। আচ্ছা, তো এই যে এগুলো আমরা দেখলাম, এর পাশাপাশি আরো হতে পারে, সেটা হচ্ছে কি, হতে পারে যে মৌলিক সংখ্যার বর্গ, হতে পারে মৌলিক সংখ্যার ঘন, হতে পারে যৌগিক সংখ্যার বর্গ, হতে পারে যৌগিক সংখ্যার ঘন, এরকম করে হতে পারে, কিন্তু ওগুলো নরমালি পরীক্ষা আসে না। নরমালি যেগুলো আসে সেগুলো হচ্ছে এই প্যাটার্ন গুলো। তো এই সবগুলো হচ্ছে এক ধরনের প্যাটার্ন। এর বাইরে আরো প্যাটার্ন আছে, আমরা সেগুলো একটু দেখবো। সবগুলো দেখার পরে আমরা কিছু ম্যাথ করবো। এরপরে যে প্যাটার্ন গুলো আছে সেগুলো দেখার পরে আমরা কিছু ম্যাথ করবো সব মিলিয়ে। ধরেন এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আপনার, যদি আমরা দুইটা ধারা পাশাপাশি সাজাই, দুইটা ধারা, ধরেন এরকম 1 2 3 4 5, এটা হচ্ছে একটা ধারা, স্বাভাবিক সংখ্যার ধারা। এর মাঝখানে আমি অন্য একটা ধারা নিয়ে আসলাম, 3 6 9 12 এরকম করে। এখন কিন্তু মিক্স করার পরে কিন্তু আর বোঝার উপায় নেই যে এখানে দুইটা ধারা আছে, দেখে কিন্তু চোখে পড়ছে না। যখন আপনি এরকম পার্থক্য বের করে করে দেখবেন যে কোনো ধরনের সম্পর্ক করা যাচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আপনার মাথায় আনতে হবে যে এরকম দুইটা ধারা হতে পারে। তো আমি যদি এখানে পার্থক্য বের করি, 3 আর 1 এর পার্থক্য হচ্ছে 2, 3 আর 2 এর পার্থক্য হচ্ছে 1, এখানে পার্থক্য হচ্ছে 4, এখানে পার্থক্য হচ্ছে 3, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5। তো এখানে একটা প্যাটার্ন অবশ্য ফলো করা যাচ্ছে। প্যাটার্নটা হচ্ছে আপনারা অলরেডি ধরতে পেরেছেন আশা করি। তো এখানে একটা প্যাটার্ন অবশ্য ফলো করা যাচ্ছে। তো সবসময় এরকম প্যাটার্ন পাওয়া নাও যেতে পারে। যেমন এখানে যেমন প্যাটার্ন দেখা যাচ্ছে যে প্রথমে যে সংখ্যাটা আসে আর পরের পার্থক্য হচ্ছে 1 কম। যেমন এখানে 2 আসছে, এখানে আসছে 1, এখানে আসছে 4, এখানে আসছে 3, এখানে 6, এখানে 5, এখানে 8, এখানে 7। তার মানে হচ্ছে এরপরে যেটা আসবে তার থেকে 1 কম হবে তারপরের সংখ্যাটা। এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যদি ধারাটা খেয়াল করি, যে এখানে দুইটা ধারা আছে, 1 2 3 4 5, এটা হচ্ছে একটা ধারা। আবার নিচের দিকে আরেকটা ধারা আছে, 3 6 9 12। তাহলে এখানে দেখেন, আমরা যদি এভাবে খেয়াল করতে পারি, দুটো ধারা যদি ধরতে পারি, তাহলে জিনিসটা আপনাদের জন্য ভালো হয়, কারণ সবসময় এরকম করে পার্থক্য সমান নাও হতে পারে। এখানে যে 3 6, 3 আর 6 পার্থক্য তো 3, 6 আর 9 পার্থক্য হচ্ছে 3, 9 আর 12 পার্থক্য হচ্ছে 3। তারপরে এমন একটা সংখ্যা আসবে যার সাথে এই 12 এর পার্থক্য 3 থাকবে। আমরা এভাবে বলতে পারি যে 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়, 6 এর সাথে 3 যোগ করলে 9 হয়, 9 এর সাথে 3 যোগ করলে 12 হয়, 12 এর সাথে 3 যোগ করলে 15 হবে। তার মানে এখানে যে সংখ্যাটা বলবে সেটা 15 হবে। আবার এখানে যে ধারাটা সেটা হচ্ছে কত করে, 1 1 করে বাড়ছে, 1 2 3 4 5। তার মানে এরপরে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আরো এক বেশি থাকবে। এগুলো পার্থক্য হচ্ছে 1 1 করে। তো আমরা 5 এর সাথে যদি 1 যোগ করি তাহলে পাবো হচ্ছে পরের সংখ্যাটা হচ্ছে 6। তো এইভাবে করে আপনার মাথায় থাকতে হবে যে এরকম ধারা হতে পারে যেখানে যেখানে কি হবে, দুইটা পাশাপাশি ধারা, দুইটা ধারা প্যারালালি থাকবে। আপনাকে এটা মাথায় রেখে অঙ্ক করতে হবে, তাহলে আপনি সহজেই আপনার চোখে পড়ে যাবে। যদি আপনার এটা জানা না থাকে তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন না। অনেক রকম হতে পারে এরকম কিছু। এরপরে যেমন ধরেন হতে পারে ধারাটা উল্টা থাকতে পারে পুরোপুরি। যেমনটা থাকতে পারে, ধরেন আমি এভাবে একটা ধারা দিলাম 81, তারপর হচ্ছে 27, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ধরেন 9। এরপর বললো হচ্ছে ধারার পরবর্তী পদ কত। তো এখানে হচ্ছে ধারাটা আমরা দেখতে পাচ্ছি কি ধরনের ধারা আছে। তো এখানে হচ্ছে আমরা একটা ধারা আছে যেটা হচ্ছে 3 এর গুণিতক আকারে বাড়ছে। হ্যাঁ, 3 এর গুণিতক বলা যাবে না ঠিক। যদি এভাবে বলি যে হচ্ছে, আমরা যদি এভাবে চিন্তা করি যে এখানে যদি কত করে আছে পার্থক্য, দেখেন এখানে তো পার্থক্য না, মূলত আপনাদের সবার তো গুণিতক ধারা মনে আছে। আমরা হচ্ছে সমান্তর ধারায় পার্থক্য বের করি, আর গুণিতক ধারা আমরা কি করি, পার্থক্য বের না করে আমরা বের করি হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে, তারপর হচ্ছে বের করি যে প্রত্যেকটা পদ একটা থেকে আরেকটা কত গুণ বড়। যেমন দেখেন এখানে 81 কে যদি আমি 27 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে 3 27 81। অর্থাৎ দেখা যাচ্ছে যে 81 থেকে 27 3 গুণ ছোট, অর্থাৎ
81 27 থেকে 3 গুণ বড়, আর 27 হচ্ছে 81 থেকে 3 গুণ ছোট। আবার দেখেন এই 27 থেকে 9, 27 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 27 ভাগ 9, তাহলে এখানে আসছে 3। তার মানে 27 থেকে 9 হচ্ছে 3 ভাগ ছোট, অর্থাৎ 27 হচ্ছে 9 এর 3 গুণ বড়। তো এখানে পার্থক্যটা মানে এখানে পার্থক্য না, ঠিক এখানে হচ্ছে সম্পর্কটা হচ্ছে গুণাকার আছে, এত গুণ বড় এত গুণ বড়। তার মানে এখানে যে সংখ্যাটা আসবে সেটা কি হবে, 9 থেকে 3 গুণ ছোট হবে। পরের সংখ্যাটা কি হবে, 9 থেকে 3 গুণ ছোট হবে। তাহলে 9 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, পাওয়া যাবে হচ্ছে 3। তাহলে এখানে যে সংখ্যাটা বসবে সেটা হচ্ছে 3 হবে, কারণ 9 থেকে 3 গুণ ছোট একটা সংখ্যা হচ্ছে 3। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন একটা ধারা এমন হতে পারে যেটা হচ্ছে উল্টা করে থাকতে পারে, বড় থেকে ছোট থাকতে পারে, অর্থাৎ ধারাটা উল্টা থাকতে পারে। আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে, সবসময় যে গুণ করে হবে এমন না, ভাগ করে করা লাগতে পারে। আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে ধারাগুলো কতভাবে হতে পারে। তো আমরা হচ্ছে সমান্তর ধারা নিয়ে কথা বলেছি তখন, এখন একটি গুণোত্তর ধারা নিয়ে কথা বলি। তো গুণোত্তর ধারা হচ্ছে আমরা জানি যেগুলো হচ্ছে গুণ আকারে বাড়তে থাকে, যেসব ধারাগুলো গুণ আকারে বাড়ে সেগুলোকে বলি আমরা গুণোত্তর ধারা। সবসময় হচ্ছে একই প্যাটার্নে গুণ আকারে বাড়বে। যেমন আমি যদি একটা গুণোত্তর ধারা দেখি, তো গুণোত্তর ধারাগুলো আমরা ধারা ক্লাসে পড়েছি। আমরা যদি একটা ধারা ধরি 2, এটাকে 2 গুণ করলে হয় 4, এটাকে 2 গুণ করলে হয় 8, এটাকে 2 গুণ করলে হয় 16, এটাকে 2 গুণ করলে হয় 32, তারপর হচ্ছে 2 গুণ করলে হয় 64। তাহলে দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা সংখ্যা আর তারপরের সংখ্যা আর কি হচ্ছে প্রথম সংখ্যাটা থেকে পরের সংখ্যাটা 2 গুণ বড়, মানে গুণিতক আকারে বাড়ছে। তো আপনি যদি 2 এর সাথে 2 গুণ করেন, কি হবে, এখানে 2 গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। না আপনি যদি পার্থক্য বের করে দেখেন যে পার্থক্যটা সেম না, বা পার্থক্যের মধ্যে আপনি তেমন সুন্দর কোনো প্যাটার্ন পাচ্ছেন না, তাহলে আপনার কি করতে হবে, আপনার হয়তো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে দেখা রাখতে পারে, অথবা প্রথম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করুন। যেহেতু এখানে দ্বিতীয় পদটা বড়, তাহলে আমরা দ্বিতীয় পদটাকে প্রথম পদ দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানে 2 পাওয়া যাচ্ছে। এরপরে 8 কে 4 দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে, এখানে 2 পাওয়া যাচ্ছে। তারপর 16 কে 8 দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে, এখানে 2 পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে 2 গুণ করে বাড়ছে। তাহলে এরকম করে আপনার গুণোত্তর ধারার প্রশ্ন থাকতে পারে, গুণোত্তর ধারার প্রশ্ন আসতে পারে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ বা ফিবোনাকি নাম্বার। ফিবোনাকি নাম্বারটা খুব ইন্টারেস্টিং, এটা খুব ইম্পর্টেন্ট। ফিবোনাকি সিরিজ বা ফিবোনাকি নাম্বার। তো এই ফিবোনাকি সংখ্যাটা কেমন থাকে দেখেন, ফিবোনাকি সংখ্যাটা হচ্ছে এমন হয়, পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল হয় তার পরের সংখ্যাটা। হ্যাঁ, পাশাপাশি সংখ্যার দুইটা সংখ্যার যোগফল হয় তার পরের সংখ্যাটা। যেমন ফিবোনাকি সিরিজটা 0 থেকে শুরু হয়, 0 1 1 2 3 5 8 এরকম। দেখেন এখানে 0 আর 1 যোগ করলে এই একটা পাওয়া যাবে, আবার 1 আর 1 যোগ করলে এই দুইটা পাওয়া যাবে, 1 আর 2 যোগ করলে এই তিনটা পাওয়া যাবে, 2 আর 3 যোগ করলে 5টা পাওয়া যাবে, 3 আর 5 যোগ করলে 8 পাওয়া যাবে, 5 আর 8 যোগ করলে 13 পাওয়া যাবে। অর্থাৎ পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল হবে তারপরের সংখ্যাটা। এখন ফিবোনাকি সিরিজ এরকম করে মাঝখান থেকেও দিতে পারে। হ্যাঁ, নরমালি ফিবোনাকি সিরিজ থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে আপনারা একটা সংখ্যা ভুল দিয়ে বলে নিচের কোন সংখ্যাটা হচ্ছে ভুল আছে, চারটা অপশন থাকে, সেখান থেকে আপনাকে বের করতে হবে যে এই ধারার মধ্যে কোন সংখ্যাটা ভুল আছে, আপনাকে ভুল সংখ্যাটা বের করতে হবে, আলাদা করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 এর সাথে 1 যোগ করলে, অথবা 0 আর 1 যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, আবার এইটা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এইটা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। যদি মাঝখান থেকে দিয়ে দেয়, ধরেন এরকম দিল 3 5 8 13 21 34, এভাবে করে যদি দেয়া দেয়, এভাবে করে দিয়ে দিলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পার্থক্য যেগুলো বের করা যায়। কিন্তু যদি আপনি জানেন যে ফিবোনাকি সিরিজ বলে কিছু একটা আছে যেখানে পাশাপাশি দুটো পদ যোগ করলে পরেরটা পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার জন্য ম্যাথটা হচ্ছে বের করা ইজি হয়ে যাবে, অর্থাৎ আপনার অপশন থেকে প্রশ্নটা বের করা ইজি হয়ে যাবে। তো মোটামুটি আমরা অনেকগুলো প্যাটার্ন দেখলাম। এরপর হচ্ছে আমরা এই প্যাটার্ন গুলো দিয়ে ম্যাথ করব। তারপরে মানে ম্যাথ গুলো হচ্ছে আমরা মূলত এই টাইপের প্রশ্নগুলো যেখান থেকে আসে সেটা একটু বলি আপনাদের। বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের রিটেন প্রশ্নগুলো আছে মেন্টাল অ্যাবিলিটি, কি বললাম, মেন্টাল অ্যাবিলিটির যে বিসিএস এর রিটেন প্রশ্ন আছে, বিসিএস এর রিটেন প্রশ্ন থেকেই হচ্ছে সব চাকরি পরীক্ষায় এই ধরনের ম্যাথ গুলো, অর্থাৎ নিউমেরিক্যাল সিরিজ বা নিউমেরিক্যাল প্রোগ্রেশন বা যেটাকে আমরা বলি ধারা। তো এই ধারার প্রশ্নগুলো সব হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বিসিএস এর রিটেনের প্রশ্ন থেকে কমন করে। আপনি যদি একবার সুন্দর করে এগুলো পড়ে নেন, তাহলে আপনার বিসিএস এ অন্তত 2 নাম্বার কমন পড়বে। পাশাপাশি হচ্ছে সব চাকরি পরীক্ষা আপনি একটা শিওর পাবেন। সামনে প্রাইমারি এক্সাম আছে, প্রাইমারিতে আপনি পাবেন, এমনি সব গভর্নমেন্ট জব এক্সামেও এই ধরনের প্রশ্নগুলো আসে। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে আজকে আমরা মূলত ফোকাস করবো হচ্ছে বিসিএস এর রিটেন প্রশ্নগুলো পড়বো, তাহলে আমাদের সব ধরনের জব এক্সামের এই ধরনের প্রশ্নগুলো কমন পড়বে। আমি হচ্ছে শুরু করি, আপনাদের কিছু প্রশ্ন দিয়ে আপনারা এখান থেকে আমাকে উত্তর করবেন। পরে কি আসবে তা আপনারা আপনাদের কমেন্টে উত্তরগুলো লিখবেন, আমি
কিছু ধারা দিব, তারপর এখান থেকে ধারাগুলো আমরা যে প্যাটার্ন গুলো করেছি আরো দুই একটা প্যাটার্ন বাকি আছে হয়তো, এগুলো আমি ম্যাথ করানোর সময় আবার যদি সামনে আসে তাহলে দেখাবো। তবে একটা প্রশ্ন দিচ্ছি, তাহলে আপনারা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে সলভ করবেন, করে বলবেন যে এই ধারা পরবর্তী পদ কত, তাড়াতাড়ি করে আপনাদের কমেন্টে লিখবেন, আপনাদের জুমের যে কমেন্ট বক্স আছে সেখানে লিখবেন যে এই ধারাটার পরবর্তী পদ কত। এটা হচ্ছে আপনার 34তম বিসিএস এ এসেছিল রিটেন পরীক্ষায়। তো এটা হচ্ছে 34তম বিসিএস এর রিটেন পরীক্ষা। তো এইখানে যে ধারাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কত আছে, 9 আছে, তারপর 36 আছে, তারপর 81 আছে, তারপর 144 আছে। তো এইখানে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আপনাকে ধরতে হবে। আপনি যদি পার্থক্য বের করেন তাহলে তো খুব সুবিধা করতে পারবেন না, পার্থক্য দিয়ে করা যাবে সব। এখানে যত প্রশ্ন আসছে পরীক্ষায় সব প্রশ্ন হচ্ছে পার্থক্য দিয়ে বের করা যায়, এটা মনে রাখতে হবে। সব প্রশ্ন পার্থক্য দিয়ে বের করা যায়, পার্থক্যের মধ্যে একটা না একটা প্যাটার্ন পাওয়া যাবে। কিন্তু আমরা যেহেতু কিছু প্যাটার্ন শিখলাম, এই প্যাটার্নগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা বের করতে পারি। তো আমাদের এই সংখ্যাগুলো আমরা দেখে বুঝতে পারছি এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। যেমন 3 কে স্কয়ার করলে আসে 9, তারপর হচ্ছে 6 কে স্কয়ার করলে আসে 36, তারপর 9 কে স্কয়ার করলে আসে 81। অলরেডি आंसर দিয়েছেন, থ্যাংক ইউ তাজিরা আপু দিয়েছেন। তো তারপর হচ্ছে 12 কে স্কয়ার করলে আসে হচ্ছে 144, এইভাবে করে আমরা স্কয়ার করে পাই। তো আমি যদি এখানে ভালো করে খেয়াল করি, এটা কত আসে, এটা হচ্ছে 3 স্কয়ার, এটা হচ্ছে 6 স্কয়ার, এটা হচ্ছে 9 স্কয়ার, এটা হচ্ছে 12 স্কয়ার। তাহলে দেখেন এখানে তার মানে ধারাটা এমন ভাবে যাচ্ছে 3 6 3 3 করে বাড়ছে, 3 6 9, তারপর হচ্ছে 12, তার মানে 3 3 করে বাড়ছে। তো 3 6 9 12 এইভাবে যদি আপনি আগাতে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, 3 3 করে আগাতে হবে। তো 3 3 করে আগালে তারপরের সংখ্যাটা কি হবে দেখেন, তারপরের সংখ্যাটা কত হবে। রাজীব অ্যানসার দিয়েছেন, রাজীবটা হয়েছে, থ্যাংক ইউ। তো এখানে 3 আর এখানে 3 যোগ করলে আসে 6, তার সাথে 3 যোগ করলে আসে 9, তার সাথে 3 যোগ করলে আসে 12, তার সাথে 3 যোগ করলে আসবে 15, 15 কে স্কয়ার করলে আমাদের অ্যানসারটা পাওয়া যাবে। তো যদি আমরা 15 কে স্কয়ার করি তাহলে পাবো হচ্ছে 225, 15 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 225। আমি আপনাদের বর্গ সংখ্যাগুলো মুখস্থ করতে বলেছিলাম, 1 থেকে 25 পর্যন্ত বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যাগুলো কিন্তু আপনার সব জায়গায় কাজে লাগবে, আপনি এখনো দেখতে পাচ্ছেন এখানে কাজে লাগছে। 15 কে স্কয়ার করলে 225 হয়, তার মানে হচ্ছে আমাদের এই ধারার পরবর্তী পদ হচ্ছে 225। এরপরে যদি বলে তারপরের পদটা কত, যদি এখানে আপনার দেওয়া থাকতো 225, প্রশ্ন যদি এখানে বলা থাকতো এটা হচ্ছে 225, এরপরের পদটা কত, এরপরের পদটা কি হবে, এখানে 3 3 করে যদি আমরা বাড়াই তাহলে এরপরে হচ্ছে 15 এর সাথে 3 যোগ করলে হবে 18, 18 কে স্কয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যানসার। 18 কে স্কয়ার করলে কত আসে, 18 কে স্কয়ার করলে আসে কত, 18 কে স্কয়ার করলে আসে হচ্ছে 324, 18 কে স্কয়ার করলে আসে হচ্ছে 324। তার মানে আমাদের যদি বলতো যে এরপরের পদটা কত তাহলে হবে হচ্ছে 324। তাজিরা প্রাইস দিয়েছেন, থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা বিসিএস এর প্রিভিয়াস প্রশ্ন। তো আমরা হচ্ছে এখন যে ধারাটা দেখব এটাও 34তম বিসিএস এর প্রশ্ন, এখন যে ধারাটা দেখব সেটাও 34তম বিসিএস এর প্রশ্ন। সেটা হচ্ছে দশমিক সংখ্যার ধারা, সেটা হচ্ছে দশমিক সংখ্যার ধারা। তো ধারাটা খুব চমৎকার, দেখেন প্রশ্ন হচ্ছে এরকম 0.03 0.12 0.48 এরকম মেবি ধারাটা। তো ধারাটা হচ্ছে 0.03 0.12 0.48। এখন বের করতে হবে এর পরের এই ধারার পরের সংখ্যাটা কত, এটা আপনাকে বের করতে হবে। তো এখানে যে ধারাটা আছে এটা কিন্তু পূর্ণ সংখ্যার ধারা না, এটা হচ্ছে দশমিক সংখ্যার ধারা। আমরা এখানে একটা বলছি যে হচ্ছে 0. সমস্যা হয় তাহলে আমার কথা লিখে নেন, যদি নেটের সমস্যা হয় তাহলে কথা বলে। তো আপনাদের যদি দেখতে সমস্যা আমি একটু বলি, প্রথমটা হচ্ছে 0.03, তারপর হচ্ছে 0.12, তারপর হচ্ছে 0.48। বের করতে হবে এই ধারার পরবর্তী পদ কত। তো এইটাও 34তম বিসিএস একটা প্রশ্ন। তো দেখেন এখানে এই যে ধারাটা আছে, তো এই ধারার পরবর্তী পদ বের করার জন্য আমাদেরকে প্যাটার্ন বের করতে হবে। তো এখানে 3 আর 12 এর পার্থক্য অনেক বেশি, 12 থেকে 48 এর পার্থক্য আরো অনেক বেশি। এরকম পার্থক্য যদি বেশি হয় তাহলে আমরা বুঝতে পারবো এটা কখনোই সমান্তর ধারা হতে পারে না, এটা কখনোই সমান্তর ধারা হতে পারে না, এটা হচ্ছে গুণিত ধারা হবে, ঠিক আছে, এটা গুণিত ধারা হবে। তাহলে গুণিত ধারা হলে আমরা যে কাজটা করতে পারি, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে দেখতে পারি যে এখানের সম্পর্কটা কতটুকু। তো ভাগ করার জন্য আমাদের এখানে উপরে দুটো দশমিক আছে, নিচে দুটো দশমিক আছে, তাহলে আর কোনো কিছু গুণ করার দরকার নেই, আমরা ডিরেক্ট
দুইটা দশমিক উঠে ফেলতে পারি, কারণ এখানেও 2 ঘর এখানেও 2 ঘর, কাটাকাটি করলে হচ্ছে এখানে 4 পাওয়া যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই প্রথম পদ থেকে দ্বিতীয় পদ 4 গুণ বড়, 4 গুণ বড়। প্রথম পদ থেকে দ্বিতীয় পদ 4 গুণ বড়, তার মানে এই পদটাও 4। আমরা এখন দ্বিতীয় পদটাকে প্রথম পদ মানে তৃতীয় পদটাকে দ্বিতীয় পদে ভাগ করে দেখবো যে এখানেও 2 ঘর আছে এখানেও 2 ঘর আছে, কাটাকাটি করলে 4 আসে, কারণ এটাও 4 গুণ বড়। তো এই সংখ্যাটা থেকে তারপরের সংখ্যাটা অবশ্যই 4 গুণ বড় হবে। তো এর সাথে 4 গুণ করি আমরা, 4 গুণ করলে এখন কত আসে? 4 টা 32 এর 2 হাতে 3, 4 4 16 আর 3 হচ্ছে 19। অনেকেই ভুল করেছেন, তো রাজিয়া আপু ভুল করেছেন। এটা হবে হচ্ছে এখানে দশমিকের পরে দুইটা ঘর আছে, তাহলে এখানে দশমিকের পর অর্থাৎ লাস্ট থেকে আমরা 2 ঘর পরে দশমিক দিব, অ্যানসার হবে 1.92, 0.192 কিন্তু না, কারণ আমাদের ওই সংখ্যাটা আছে হচ্ছে 0.48, 0.48। তার মানে দশমিকের পরে দুইটা ঘর আছে। তো দশমিকের পরে যেহেতু দুইটা ঘর আছে, তাহলে এখানে অ্যানসারে লাস্ট থেকে 2 ঘর পরে দশমিক হবে, অর্থাৎ অ্যানসার হবে 1.92। অ্যানসার হবে 1.92, 0.192 কিন্তু না, অ্যানসার হবে 1.92। তো আমরা একটা ছোট একটা ব্রেক নিচ্ছি, 5 মিনিটের ব্রেক। ব্রেকের পরে ইনশাআল্লাহ আমরা আবার আরো কিছু ম্যাথ দেখবো।